নমস্কার, আপনাদের ডাইজি স্টাডি পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমরা একটু কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস করাবো। তো কারেন্ট অ্যাফেয়ার্সে আজকে আমাদের টপিক কোভিড-19। অর্থাৎ কোভিড-19 এটা সম্পর্কে সবাই তোমরা জানো, যেটা একটা মারণ ভাইরাস। বর্তমানে গোটা দেশসহ গোটা পৃথিবী এই কোভিড-19 আক্রান্ত। তো এই কোভিড-19 সম্পর্কে অনেক তথ্যই আমাদের অজানা রয়ে গেছে। আমরা অনেকেই অনেক তথ্য জানি না, যেগুলো সাধারণত নিউজ পেপারে আসে না, কিন্তু যেগুলো আমাদের জানা দরকার। তো সেই রকম কিছু তথ্য নিয়ে আজকে আমরা আলোচনা করব। দেখো, স্ক্রিনে প্রথম কোশ্চেনটা যেটা এসছে সেটা হচ্ছে কোভিড-19 পূর্বে নাম কি ছিল। অর্থাৎ কোভিড-19 এর নামকরণ হয়েছে রিসেন্ট কিছুদিন আগে, কিন্তু তার আগে ভাইরাসটার নাম কি ছিল। কোভিড-19 এই নাম হওয়ার পূর্বে এই ভাইরাসটির নাম ছিল নোভেল করোনা ভাইরাস। অর্থাৎ এটি নোভেল করোনা ভাইরাস নামে আমরা সকলের কাছে জ্ঞাত ছিল। কোভিড-19 নামটা কবে হয় না, এটা 11 ফেব্রুয়ারি 2020 এই তারিখে এটির নাম হয় কোভিড-19। নেক্সট কোশ্চেন, পরের কোশ্চেনটার দিকে যদি আমরা তাকাই, পরের কোশ্চেনটা আছে দেখো, কোভিড-19 19 অর্থাৎ 19 লেখাটা থাকে কেন। আমাদের অনেকের মধ্যে এটা প্রশ্ন আসতে পারে যে 19 কেন চুজ করলো, মানে যেভাবে নামকরণ হয় তার পেছনে কারণ হচ্ছে যে কোভিড-19 এই ভাইরাসটা, যে ভাইরাসটার আসল নাম পরে আসছি আমরা, এই ভাইরাসটা 2019 সালে ফার্স্ট সবার কাছে জ্ঞাত হয়। অর্থাৎ যারা গবেষণা করে তাদের কাছে ফার্স্ট তারা জানে এই ভাইরাসটা সম্পর্কে। অর্থাৎ সেই জন্যই এই কোভিড-19 নামকরণে 19 লেখাটা রয়েছে বা 19 লেখাটা আছে। নেক্সট কোশ্চেনে আমরা যদি যাই, কোভিড-19 এর ভাইরাসটির নাম কি। অর্থাৎ এটি একটি ডিজিজ। কোভিড-19 এটা একটা ডিজিজ, মানে এটা একটা রোগ। এই রোগটা যে ভাইরাসটার জন্য এই রোগটা হচ্ছে, সেই ভাইরাসটার নাম কি না, সেভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম করোনা ভাইরাস 2। অর্থাৎ 2 কেন, এটা আমরা পরে আসছি বলছি। অর্থাৎ যেটাকে শর্ট সংক্ষেপে যদি বলো কি হবে, যে SARS করোনা ভাইরাস 2, মানে কোভ 2 ব্যাকেটে লেখা আছে, দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে এর প্রথম ভাইরাসটা। আমি সার্চ নিয়ে একটু কথা বলি। সার্চ নিয়ে যদি আমরা একটু কথা বলি, তাহলে দেখো, সেভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম করোনা ভাইরাস, এটা কিন্তু ফার্স্ট 2003 সালে দেখা যায়। 2003 সালে এই ফার্স্ট হিউম্যান ইনফেক্টেড হয়, অর্থাৎ মানুষ এই ভাইরাসটার দ্বারা ইনফেক্টেড হয়। কোথায় না, গুয়ান্ডং, গুয়ান্ডং বলে একটি জায়গা আছে সাউথ চায়না, অর্থাৎ দক্ষিণ চীনের দক্ষিণ চায়নাতে একটি জায়গা আছে যেটা 2020 সালে ফার্স্ট ইনফেক্টেড হয়। গুয়ান্ডং নামে একটি জায়গায়, সেখানে মানুষ ফার্স্ট ইনফেক্টেড হয় কিসের দ্বারা, কোভিড-19 দ্বারা। এবং এটা নিয়ে রিসার্চ হয়, মানে পরবর্তীকালে গবেষণা হয় কত, 2003 সালে জুলাই মাসে এটা ফার্স্ট কেসটা ধরা পড়ে। এবং 2003 সালে জুলাই মাসে 24টা শহর জুড়ে, এই 24টা দেশ জুড়ে প্রায় 8,000-এর বেশি কেস এই সার্স রোগে, অর্থাৎ এই যে সেভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম, এই ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছে প্রায় 8,000-এর বেশি মানুষ। 2002 সালে এটা ফার্স্ট দেখা গিয়েছিল। তারপরে সেই গোত্রী, অর্থাৎ সেই শ্রেণীরই একটা ভাইরাস যেটা বর্তমানে দেখা যাচ্ছে সেটা। তারপরে কোশ্চেনটার দিকে আমরা যদি তাকাই, 4 নম্বর কোশ্চেনটা দেখো, যে বিশ্ব সংস্থাটি নতুন ভাইরাসদের নামকরণ করেন সেটি কি। সেটির নাম হলো ইন্টারন্যাশনাল কমিটি অন ট্যাক্সোনমি অফ ভাইরাস, অর্থাৎ সংক্ষেপে যদি আমরা বলি ICTV। এই ICTV নিয়ে একটু আমি যদি আরও তথ্য যদি আমি বলি, তাহলে ICTV সম্পর্কে আরেকটা তথ্য হচ্ছে, ICTV ফার্স্ট কবে গঠিত হয়, অর্থাৎ এই কমিটিটা ফার্স্ট কবে গঠিত হয়। এই ফার্স্ট কমিটিটা 1966 সালে প্রথম গঠিত হয়। তারপরে কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 5, প্রশ্ন 5, করোনা ভাইরাসের নামকরণ কোভিড-19 কবে হয়। এর আগেই বলে এসেছি যে 11 ফেব্রুয়ারি 2020 সালে এটির নামকরণ নোভেল করোনা ভাইরাস থেকে কোভিড-19 পরিবর্তিত করা হয়। নেক্সট কোশ্চেন, পরের কোশ্চেনটার দিকে যদি আমরা তাকাই, বিশ্বের একমাত্র প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী
যিনি কোভিড-19 আক্রান্ত তিনি কে? তো এই সম্পর্কে আমি একটু বলে রাখি যে ব্রিটিশ প্রধানমন্ত্রী, যুক্তরাজ্য যেটাকে আমরা বলি, সেই যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রী বরিস জনসন, তিনি কোভিড-19 আক্রান্ত হয়েছেন, আমরা সবাই জানি। তো বরিস জনসন সম্পর্কে আমি যদি একটু তথ্য বলি, আর একটা তথ্য জেনে রাখো যে বরিস জনসন 2019 সাল থেকে ব্রিটিশের প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হন, অর্থাৎ দায়িত্ব নেন 2019 সাল থেকে। এর আগে তিনি কি ছিলেন না, 2015 সাল থেকে তিনি আক্সব্রিজ ও সাউথ রাজফ্লিটের সংসদ ছিলেন, অর্থাৎ ওখানকার মানে একটা সেক্টর, একটা বিভাগে তিনি, মানে টোটাল ব্রিটিশ সাম্রাজ্যের একটা অংশে তিনি সাংসদ হিসাবে নিযুক্ত ছিলেন 2015 সাল থেকে। তারপরের কোশ্চেনটা দেখো, কোশ্চেন নাম্বার 7, ভারতে কবে কোভিড-19 জন্য টাস্ক ফোর্স গঠিত হয়? আমরা জানি যে কোভিড-19 বিরুদ্ধে লড়ার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ, অর্থাৎ নরেন্দ্র মোদী তিনি এই টাস্ক ফোর্সের মূল মানে হেড, তার তত্ত্বাবধানে যে টাস্ক ফোর্স গঠিত হয়েছে, সেই টাস্ক ফোর্সটা কবে গঠিত হয় সবাই জেনে রাখো, এটা 29 মার্চ 2020, অর্থাৎ 29 মার্চ 2020 সালে এটা গঠিত হয়েছে। পরের যে কোশ্চেনটা দেখো, এই তথ্যটা খুবই অনেকে আমরা শুনে আসছি, অনেক নিউজ চ্যানেলেও দেখছি যে আইসিএমআর, অর্থাৎ আইসিএমআর এর পুরো কথা আমরা অনেকেই জানি না। আইসিএমআর এর পুরো কথা হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ, আইসিএমআর এর হেডকোয়ার্টার্স কোথায়? আইসিএমআর হেডকোয়ার্টার্স হচ্ছে মানে যে প্রধান যে দপ্তর, মূল দপ্তর, সেই মূল দপ্তর কোথায় অবস্থিত? এটি নিউ দিল্লিতে অবস্থিত। তারপরের কোশ্চেনটা দেখো, নেক্সট কোশ্চেন, হু এর পর কোন দেশ করোনা ভাইরাসকে পাবলিক হেলথ এমার্জেন্সি বলে ঘোষণা করলো? ফার্স্ট হু, অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এই করোনা ভাইরাসের সংক্রমণটাকে পাবলিক হেলথ এমার্জেন্সি বলে ঘোষণা করেছিল। কিন্তু তারপর যে ফার্স্ট যে রিপাবলিক যে দেশ, সেই দেশটা কি? রাশিয়া। এবং রাশিয়ার পর আস্তে আস্তে সকল দেশে কিন্তু এটা পাবলিক হেলথ এমার্জেন্সি বলে ঘোষণা করেছে, কিন্তু হুয়ের পর প্রথম দেশ যে এটাকে পাবলিক হেলথ এমার্জেন্সি বলে ঘোষণা করেছে সেটা হলো রাশিয়া। তারপরের কোশ্চেন দেখো, কোন রাজ্য সরকার, এখানে একটু মিস্টেক আছে যে করোনা বিস্তার রোধে লকডাউন চলাকালীন রাজ্যবাসীকে প্রয়োজনীয় পরিষেবা সরবরাহের জন্য প্রোগ্রাম নামক একটি অ্যাপ্লিকেশন চালু করেছে। এটি করেছে ঝাড়খণ্ড সরকার। এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে, এটি একটি সরকারি অ্যাপ্লিকেশন, মানে সরকার এটার আন্ডারটেকিং, মানে সমস্ত তত্ত্বাবধান করছে। তো সাধারণ মানুষের কোনো সামগ্রী, প্রয়োজনীয় সামগ্রী, যে কোনো রকম পরিষেবা হতে পারে, খাবার হতে পারে, তারপরে হসপিটালিটি হতে পারে, অন্যান্য জল পরিষেবা মানে ওয়াটার পরিষেবা হতে পারে, ইলেকট্রিসিটি হতে পারে, এই সমস্তর জন্য মানে তার অভিযোগ বলো, তার মানে সেগুলোর জন্য দাবি বলুন, এই সমস্ত ওই অ্যাপটার মাধ্যমে করতে পারে। তারপরে কোশ্চেন, কোন রাজ্য সরকার কোভিড-19 আক্রান্ত সন্দেহভাজনদের চিহ্নিত করতে বাম হাতে কালি স্ট্যাম্প দেবে? অর্থাৎ যারা সাসপেক্টেড করোনা ভাইরাস আক্রমণে, তো তাদের মানে চিহ্নিত করার জন্য বাম হাতে কালি স্ট্যাম্প দেবে, অর্থাৎ তারা যদি পালিয়েও যায় পরবর্তীকালে ওখানে ছেড়ে, আমরা বহু ঘটনা দেখছি যে সবাই অনেক ক্ষেত্রে কি তাদের সাসপেক্টেড করার পর তারা পালিয়ে বেড়াচ্ছে, তো এক্ষেত্রে তারা পালিয়ে বেড়ানোর কোনো স্কোপ থাকবে না, কারণ তাদের বাম হাতে একটি স্ট্যাম্প দেওয়া থাকবে যে তারা সাসপেক্টেড বল। তো এটি ফার্স্ট চালু করেছে মহারাষ্ট্র সরকার। তারপরের কোশ্চেন দেখো, কোন ভারতীয় ইনস্টিটিউট ফ্রি ডিটেকশন অ্যাজ এ কোভিড-19 টেস্ট কিট তৈরি করেছে? অর্থাৎ মানে কোন ভারতীয় ইনস্টিটিউট এই ডিটেকশন টেস্ট কিটটা সম্পর্কে আমি যদি একটু বলি, এই ডিটেকশন টেস্টিং কিটটা হচ্ছে না একটু ব্যয় সাপেক্ষ নয়, মানে কম ব্যয়ে কম খরচে হবে আর কি। তো কম খরচে এক ধরনের টেস্ট কিট আবিষ্কার করেছে বা তৈরি করেছে বলতে পারো যে আইআইটি দিল্লি এই টেস্ট কিটটা তৈরি করেছে, যেটা খুব স্বল্প ব্যয়ে, অর্থাৎ যে সমস্ত প্রাইভেট ল্যাব বলুন বা সরকারি হাসপাতাল, সমস্ত টেস্ট কিটের খুব আমাদের মানে অভাব দেখা দিয়েছিল একটা সময়। তো সেই সময়, এবং এটি খুব ব্যয়বহুলও ছিল, মানে টেস্ট করতে প্রায় 4-5 হাজার টাকা খরচ হয়ে যাচ্ছিলো, সরকারেরই বলুন প্রাইভেট ল্যাবগুলোরই বলুন। কিন্তু তারপর থেকে
এই টেস্ট কিটটা, কিন্তু সেটি অনুমোদন পেয়েছে কিনা সেটা নিয়ে এখনও সংশয় রয়েছে। তারপরের কোশ্চেনটার দিকে যদি আমরা তাকাই, প্রশ্ন 13, কেন্দ্রীয় সরকার কোভিড-19 সংক্রান্ত যে পোর্টালটি চালু করলো, একটা পোর্টাল চালু করেছে, তার নাম কি? তো কোভিড-19 সংক্রান্ত একটি পোর্টাল, যে পোর্টালটার নাম হচ্ছে আরোগ্য সেতু। তো এই আরোগ্য সেতু নিয়ে আমরা একটু ডিটেলসে যদি যাই, এটা একটা কেন্দ্রীয় সরকারের অ্যাপ্লিকেশান, আপনারাও ডাউনলোড করতে পারেন। যদি পারি আমি ডাউনলোড লিঙ্কটা ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। এই আরোগ্য সেতু নিয়ে যদি আমি একটু জানি, সেটি হচ্ছে এই অ্যাপ্লিকেশানটা আপনাকে ফোনে ইনস্টল করার পর আপনাকে ব্লুটুথ এবং ইন্টারনেট, এই দুটো জিনিসই কিন্তু আপনাকে অন করে রাখতে হবে। তাতে আপনাকে কিছু কোশ্চেন করবে, সেই কোশ্চেনে আপনি অ্যান্সার দেবেন। সেই কোশ্চেনে অ্যান্সার দেওয়ার পর ওই অ্যাপ্লিকেশানটাই বলে দেবে যে আপনার করোনা সংক্রমণ হওয়ার প্রবাবিলিটি, অর্থাৎ সম্ভাবনা কত শতাংশ রয়েছে। ইভেন আদার্স যারা এই অ্যাপ্লিকেশানটা ইউজ করছে, তাদের থেকে আপনি কতটা দূরে আছেন এবং তাদের থেকে আপনি করোনা সংক্রমিত হওয়ার সম্ভাবনা আপনার কত শতাংশ, সেটাও আপনাকে এই অ্যাপ্লিকেশানটা ডিটেক্ট করে দেবে, অর্থাৎ বলে দেবে। অর্থাৎ এটি একটি খুব গুরুত্বপূর্ণ এবং আমাদের মানে খুবই মূল্যবান একটি অ্যাপ বর্তমানে। এই অ্যাপটা সকলেরই ডাউনলোড করা প্রয়োজন, প্লে স্টোর থেকে আপনারা ডাউনলোড করতে পারেন। তারপরের কোশ্চেনটার দিকে আমরা তাকাই, সম্প্রতি কোন রাজ্যের হাসপাতালগুলিতে মানুষের হস্তক্ষেপ ছাড়াই কোভিড-19 রোগীদের সেবা করার জন্য রোবোটিক্স রোবট নিয়োগ করলো? অর্থাৎ রোবোটিক্স এই নামে এক ধরনের রোবট নিয়োগ করেছে, যেই রোবটগুলো হসপিটালে যারা এই করোনা সংক্রমণে যারা অলরেডি সংক্রমিত হয়েছে সেই সমস্ত মানুষদের জন্য এই রোবোটিক্সটা, অর্থাৎ এই রোবটটা তাদের দেখাশোনা করবে, তাদের পরিষেবা দেবে। কারণ বহু সংখ্যক ডাক্তার, বহু সংখ্যক নার্স তাদের সেবা করতে গিয়ে ইনফেক্টেড হচ্ছে, এটা আমরা জানি। সেই জন্য ঝাড়খণ্ড সরকার এই রোবট চালু করেছে, রোবোটিক্স মাধ্যমে আপনার হসপিটালগুলিতে রোগীদের পরিষেবা করার সিস্টেমটা চালু করেছে। তারপরে কোশ্চেন দেখুন, ভারতের প্রথম কোন রাজ্য সরকার কোভিড-19 চিকিৎসার জন্য পুল টেস্টিং শুরু করলো? এটির অ্যান্সার হবে উত্তরপ্রদেশ সরকার। এবার পুল টেস্টিং সম্পর্কে আমি যদি জানি, পুল টেস্টিং কি না, পুল টেস্টিং সম্পর্কে একটু বলে রাখি না। এই টেস্টিংটা হচ্ছে র্যান্ডমলি, অর্থাৎ যেখানে করোনা সংক্রমণ ঘটেনি, কোনো খবর নেই, সেই সমস্ত এলাকায় গিয়ে র্যান্ডমলি 5 জনের লালারসের স্যাম্পেল, অর্থাৎ নমুনা গ্রহণ করবে এবং সেটি পরীক্ষা করা হবে। যদি নেগেটিভ পাওয়া যায় তাহলে কোনো রকম অসুবিধা নেই, যদি তাদের মধ্যে কোনো রকম পজিটিভ পাওয়া যায় তাহলে কিন্তু সেই 5 জন এবং ওই গোটা এলাকায় আরও র্যান্ডমলি টেস্টিং করা হবে। তো এই টেস্টিংটা পুল টেস্টিং নামে শুরু হয়েছে। তারপরে কোশ্চেনটার দিকে যদি আমরা তাকাই, তারপরে কোশ্চেন দেখুন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যে কোন সংস্থা কোভিড-19 নমুনা সংগ্রহের জন্য কোভস্যাক তৈরি করলো? কোভস্যাক, অর্থাৎ কোভস্যাক এটা একটা কী ধরনের যন্ত্র না, এই যন্ত্রটা যে সমস্ত রুগীরা করোনা আক্রমণ অর্থাৎ তারা সাসপেক্টেড, তাদের মধ্যে করোনা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, এই ধরনের রুগীদের থেকে লালারস সংগ্রহ করার জন্য ডাক্তার, নার্স, এনারা তাদের যতই পিপি কিট পরে থাকুক না কেন, ডাক্তার নার্সদেরও সংক্রমণ হওয়ার সম্ভাবনা থেকে যায়। সেই জন্য ডিআরডিও বলে যে সংস্থা, অর্থাৎ ডিআরডিওর ফুল ফর্ম আমরা যদি জানি, ডিআরডিওর ফুল ফর্ম হচ্ছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। অর্থাৎ এই অর্গানাইজেশনটা এটি ভারতের একটি খুব গুরুত্বপূর্ণ অর্গানাইজেশন। এটি উইদাউট পিপি কিট ছাড়াই কীভাবে লালারস সংগ্রহ করা যায় তার একটি যন্ত্র আবিষ্কার করেছে, সেই যন্ত্রের নাম হচ্ছে কোভ্যাক্স। তারপরে কোশ্চেনটার দিকে তাকাও, ভারতের প্রথম কোন রাজ্য কোভিড-19 রোগীদের চিকিৎসা করার জন্য আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতি ব্যবহার করলো? অর্থাৎ গোয়া সরকার তারা এই ধরনের বিভিন্ন রকম থেরাপির পরেও, যেমন এরপরে আসবে একটা কোশ্চেন নিয়ে, এবং এই ধরনের আমরা শুনেছি যে হাইড্রোক্লোরিন, যেটাকে আমরা বলি ম্যালেরিয়ার যে ওষুধটা, সেই ওষুধটা প্রয়োগ করা হচ্ছে। তার সঙ্গে সঙ্গে গোয়া রাজ্য সরকার আয়ুর্বেদিক চিকিৎসাও শুরু করেছে কোভিড-19 রোগীদের চিকিৎসা ক্ষেত্রে। এর পরের কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যে ভারতের কোন রাজ্য প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য ট্রায়াল প্লাজমা থেরাপি ট্রিটমেন্ট শুরু করতে চলেছে? দেখুন, অর্থাৎ এটা শুরু হয়ে গেছে অলরেডি, এটা কয়েকদিন আগের কোশ্চেন, আমি
তাই চলেছে। তো কেরালা রাজ্য সরকার অর্থাৎ কেরালা মানে কেরল, সেই কেরল ট্রায়াল প্লাজমা থেরাপি ট্রিটমেন্ট শুরু করতে চলেছিল, মানে তারা এখন শুরু করে দিয়েছে অলরেডি। এই ট্রায়াল প্লাজমা থেরাপি নিয়ে যদি আমি একটু বলি, এই ট্রায়াল প্লাজমা থেরাপি হচ্ছে যারা করোনা রোগে মানে সংক্রমণ হয়ে, যাদের করোনাতে সংক্রমিত, যারা তাদের রোগটা পজিটিভ ধরা পড়েছে এই ধরনের, এবং যারা সুস্থ হচ্ছে আস্তে আস্তে বা সুস্থ হয়ে গেছে, তাদের শরীরের মধ্যে অ্যান্টিবডি তৈরি হয়েছে। সেই করোনার অ্যান্টিবডিটাকে, তাদের রক্তের মধ্যে অ্যান্টিবডিটা থাকবে, সেই রক্তর প্লাজমাটা অর্থাৎ রক্ত রসটাকে তাদের শরীর থেকে সংগ্রহ করে, ফলে সেই রক্তরসের মধ্যে অ্যান্টিবডি থাকবে, এবং সেই রক্তরসটা যারা করোনার চিকিৎসাধীন, মানে যারা চিকিৎসা চলছে, তাদের শরীরে ওই প্লাজমাটা প্রয়োগ করা হচ্ছে। অর্থাৎ সেই প্লাজমা, সেই অ্যান্টিবডিটা তাদের শরীরে কার্যকর হবে কিনা এই নিয়ে একটা সংশয় ছিল, কিন্তু পরবর্তীকালে এই প্লাজমা থেরাপিটা অনুমোদন পেয়েছে এবং এটা চালুও হয়েছে, এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল মানে পশ্চিমবঙ্গেও এটা কিন্তু শুরু হয়েছে প্লাজমা থেরাপিটা। পরের কোশ্চেনটা, কোন অনলাইন খুচরো বিক্রেতা সংস্থা কোভিড-19 ভাইরাসের হাত থেকে কর্মীদের রক্ষার জন্য কোভিড-19 ল্যাব তৈরি করলো? অর্থাৎ অনেক আমরা জানি খুচরো বিক্রেতা অ্যাপ রয়েছে, যেমন ফ্লিপকার্ট, অ্যামাজন, তারপর আরও আছে স্ন্যাপডিল। কিন্তু অ্যামাজন তার যে সমস্ত কর্মী যারা ডেলিভারি দিতে যাচ্ছে, বিভিন্ন অনলাইন ডেলিভারি করছি আমরা এই সময় প্রয়োজনীয় জিনিসপত্র, তো সেই সমস্ত কর্মীদের রক্ষার জন্য কোভিড-19 ল্যাব, নিজস্ব ল্যাব তৈরি করেছে তারা, সেখানে তাদের সমস্ত নমুনা টেস্ট করছে। তারপরে কোশ্চেনটা, এটা সবাইয়ের খুব জানা প্রয়োজন, বিশেষ করে মহিলাদের। ভারতের প্রথম র্যাপিড আলট্রাফাস্ট টেস্টিং কিট তৈরির পেছনে যে মহিলার হাত রয়েছেন তার নাম হচ্ছে মৃণাল দাখভে ভোসলে। ভোসলেটা এখানে লেখা হয়নি, তার আসল নাম হচ্ছে মৃণাল দাখভে ভোসলে। না, 18ই মার্চ তিনি কিন্তু এমন একটি রিপোর্ট জমা দিয়েছিলেন আইসিএমআরের কাছে। সেই রিপোর্টটাতে তিনি এমন একটি দাবি করেছিলেন যে তিনি মানে তার ল্যাব, যে ল্যাবটা হচ্ছে পুনেতে অবস্থিত মেলাব ডিসকভারি নাম একটি ল্যাব, সেই ল্যাবে র্যাপিড আলট্রাফাস্ট টেস্টিং কিট, অর্থাৎ যেটা 12 ঘন্টার মধ্যেই করোনা সংক্রমণের রিপোর্ট দিয়ে দেবে, 12 ঘন্টা না, কয়েক ঘন্টার মধ্যেই। তো এইরকম একটি টেস্টিং কিট তৈরি করে র্যাপিড আলট্রাফাস্ট, অর্থাৎ খুব তাড়াতাড়ি কয়েক ঘন্টার মধ্যে এমন একটি কিট আবিষ্কার করে বা তৈরি করে, যেটা কিন্তু খুব মানে উদ্ভাবনী ছিল আর কি, পদক্ষেপ ছিল, যেটার জন্য আমাদের দেশ কিন্তু খুব বিভিন্ন দিক থেকে কিন্তু এই করোনার সঙ্গে লড়াই করার জন্য খুব কার্যকরী হবে বলে আমার মনে হয়। এবং তো এই মৃণাল দাখভে ভোসলে সম্পর্কে এইটুকুই তথ্য আপনাদের দিলাম। তো পরবর্তীকালে এই ধরনের আরও ভিডিও আসবে। তো আজকে এই পর্যন্তই। তো সবাই বাড়িতে থাকুন, সুস্থ থাকুন, এবং বি সেফ, বি হেলদি। লকডাউনটা সঠিকভাবে পালন করুন। ইজি স্টাডির পক্ষ থেকে সবাইয়ের সুস্থ জীবন আমরা কামনা করলাম। ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আপনাদের গুরুত্বপূর্ণ মতবাদ অবশ্যই জানাবেন। ধন্যবাদ।